আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদ। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে, দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার রাতে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান। এ খবর উচ্ছ্বসিত বিএনপি নেতাকর্মীরা। বিস্তারিত জিএম মাহমুদের রিপোর্টে। প্রায় 18 বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার রাত 9:30টার দিকে বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ঘোষণার পরই করতালিতে মুখরিত হয়ে ওঠে চেয়ারপারসনের কার্যালয়। জনাব তারেক রহমান আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি আগামী 25শে ডিসেম্বর, আমি আবার রিপিট করছি যে আগামী 25শে ডিসেম্বর তিনি ঢাকার মাটিতে আমাদের মাঝে এসে পৌঁছবেন। উচ্ছ্বাস প্রকাশ পায় মির্জা ফখরুল সহ অন্যান্য নেতাকর্মীদের মধ্যেও। 2007 সালে 1/11 পট পরিবর্তনের পর গ্রেপ্তার হন তারেক রহমান। 2008 সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে যান। এরপর থেকেই লন্ডনে অবস্থান করছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। এরপর বিভিন্ন মামলায় তারেক রহমানের সাজার রায় বাতিল এবং কোনো মামলায় আইনি প্রক্রিয়ায় অব্যাহতি পান। এরপর থেকে তার দেশে ফেরার আলোচনা শুরু হয়। তারেক রহমান শিগগিরই ফিরবেন এমন কথা বিএনপি নেতারা কয়েক মাস ধরেই বলে আসছেন। এবার মিলল সেই সুনির্দিষ্ট দিন তারিখ। ছিল সেরকম কিছু। তার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে সুদীর্ঘ এই প্রতীক্ষার অবসান ঘটবে বলে বিএনপি পরিবার সহ দেশবাসীর প্রত্যাশা। জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে জিএম মাহমুদ, আরটিভি, ঢাকা। একদিকে নির্বাচন না করে আগামী 25 ডিসেম্বর বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন যেন নিরাপদ হয় এমন আশা প্রকাশ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বেগম খালেদা জিয়া, তার পরিবার এবং জাতির জন্য এটি একটি বিশেষ দিন। সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এসব কথা বলেন মির্জা ফখরুল। প্রয়োজনে অন্তর্বর্তী সরকারকে বিশেষ নিরাপত্তা সেল তৈরি করার পরামর্শ দেন মির্জা ফখরুল। এদিকে ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনা দুঃখ প্রকাশ করেন বিএনপি মহাসচিব। অতি দ্রুত অপরাধীদের গ্রেফতার এবং সর্বাগ্রে হাদির সুচিকিৎসা নিশ্চিত করবে বলে আশা প্রকাশ করেন তিনি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করার সন্ত্রাসীদের গ্রেফতারে অন্তর্বর্তী সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ। সেই সঙ্গে আজ দুপুর 12টায় শাহবাগে বিক্ষোভ সমাবেশেরও ডাক দিয়েছে সংগঠনটি। শুক্রবার রাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে প্রেস ব্রিফিংয়ে এই আলটিমেটাম দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। এ সময় তিনি বলেন, যদি ওসমান হাদির কিছু হয় তাহলে ইন্টারিম সরকারকে এই দায়ভার নিতে হবে। উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে দ্রুত বিদেশে পাঠানোর দাবিও জানান আব্দুল্লাহ আল জাবের। শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। 24 ঘন্টার মধ্যে যারা ওসমান হাদির বুকে গুলি চালিয়েছে তাদেরকে গ্রেফতার করতে হবে। আমরা কোনোভাবেই শুনতে চাই না যে ওসমান হাদিকে যে গুলি করেছে সে অন্য কোনোভাবে মারা গেছে। আমরা জানতে চাই আইন শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করবে এবং এর পিছনে কারা কারা রয়েছে তাদেরকে খুঁজে বের করবেন। আমরা 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে হত্যার চেষ্টার প্রতিবাদ ও বিচার দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। তার নিজ জন্মভূমি ঝালকাঠির নলছিটিতে ইসলামী আন্দোলন, হেফাজত ইসলাম, ছাত্র জনতা, সুশীল সমাজের আয়োজনে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে এশার নামাজের পর এই কর্মসূচি পালন করা হয়। জড়িতদের দ্রুত গ্রেফতারে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি ও ইসলামী আন্দোলন। গেল রাতে শহরের চৌরঙ্গী মোড় থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে ট্রাফিক মোড়ে গিয়ে প্রতিবাদ সমাবেশ করে। টাঙ্গাইল ও কিশোরগঞ্জের ভৈরবে বিক্ষোভ করেছে স্থানীয় ছাত্র সমাজ।
ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যা চেষ্টা করা সন্ত্রাসীদের শনাক্ত করেছে পুলিশ। যে কোনো সময় তাদের গ্রেপ্তার করা হবে। রাতে তথ্য জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। জানান, হাদিকে গুলি করার সন্ত্রাসীদের শনাক্ত করা হয়েছে। এ বিষয়ে কাজ করছে পুলিশ। এদিকে এভার কেয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে গুলিবিদ্ধ হাদির চিকিৎসা চলছে। তার অবস্থা এখনও সংকটাপন্ন। এর আগে শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্কের সামনে মোটরসাইকেল যোগে এসে খুব কাছ থেকে হাদিকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির পরিবার ও ইনকিলাব মঞ্চের সদস্যদের সঙ্গে আজ সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সকাল 10:30টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। পরে বেলা 11টায় বিএনপি, জামাত ও এনসিপির সঙ্গে যমুনায় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। শুক্রবার বেলা 2:30টার দিকে দুর্বৃত্তদের গুলিতে আহত হয়ে মৃত্যুর শয্যায় ওসমান হাদি। তাকে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আওয়ামী স্বৈরশাসন অবসানের 1 বছর পরও শৃঙ্খলা ফেরেনি প্রশাসনে। শেখ হাসিনার আমলে বঞ্চিত নিগৃহীত কর্মকর্তাদের সচিব পদে পদোন্নতি না পাওয়ার অভিযোগ উঠেছে। যুগ্ম সচিবের পদোন্নতির 4 বছর হলেও 20তম ব্যাচের উপযুক্ত কর্মকর্তাদের পদোন্নতি বিলম্বে ক্ষোভ দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, জনপ্রশাসনে যথাসময়ে পদায়ন ও পদোন্নতিতে শৃঙ্খলা ফেরানো উচিত, না হলে সেবা বঞ্চিত হবে দেশবাসী। বিল্লাল হোসেনের রিপোর্ট। মাঠ প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে পদায়নে প্রতিদিনই বাড়ছে শূন্য পদের সংখ্যা। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে শতাধিক পদ খালি থাকা সত্ত্বেও পদ পরিবর্তনের পরও নজিরবিহীনভাবে ঝুলে আছে 20তম ব্যাচের পদোন্নতি। 2018 সালে নৈশ নির্বাচনে দায়িত্বরত বিতর্কিত ডিসি সহ আওয়ামী লীগপন্থী আমলা বাদ পড়ায় কয়েক দফা বৈঠক করেও পদোন্নতি চূড়ান্ত করতে পারেনি সুপিরিয়র সিলেকশন বোর্ড এসএসবি। জনপ্রশাসনের নথি ঘেটে দেখা যায় 418টি অতিরিক্ত সচিব পদের মধ্যে 323 জন কর্মরত, শূন্য পদ রয়েছে 95টি। 2026 সালের 31 জানুয়ারির মধ্যে পদের সংখ্যা কমে দাঁড়াবে 288টিতে। অতিরিক্ত সচিবের অভাবে অধিদপ্তর সংস্থার ডিজি ও চেয়ারম্যানের 40টি পদ এবং বিভিন্ন মন্ত্রণালয়ের অনুবিভাগে 90টি পদ খালি। একজন অতিরিক্ত সচিব 2 বা তার চেয়ে বেশি অনুবিভাগে দায়িত্ব পালন করছেন। পদায়নে শৃঙ্খলা ফেরানো জরুরি জানিয়ে সাবেক জনপ্রশাসন সচিব বলেন, অযথা পদোন্নতি আটকে রাখা অপরাধ। অযথা প্রমোশন আটকে রাখাটা অপরাধ। ওই ব্যাচের সকলে তো খারাপ না, হ্যাঁ, এ কথা সত্য। তাদেরকে দিয়ে বিগত সরকার নানান অপকর্ম করিয়েছে, আমি নিজেও দেখেছি এবং এই অপকর্মের শিকার আমি নিজেও হয়েছি। যখনই পদ শূন্য হবে তখনই উপযুক্ত কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে ওই শূন্যস্থান পূরণ করতে হবে। পদোন্নতির নীতিমালায় নেই এমন কোনো বিষয় এনে কাউকে পদোন্নতি বঞ্চিত করবেন না। প্রশাসনের গতিশীলতা বাড়ানোর জন্য প্রতিটি ব্যাচের যোগ্য ব্যক্তিদের যথাসময়ে পদোন্নতির কথা বলেন জনপ্রশাসন বিশেষজ্ঞ। যদি মনে করেন যে আগামীতে তারা বেনিফিটেড হয়েছে, আপনি সেটা বিবেচনা করে কিন্তু কোনোভাবেই তাদের পদোন্নতি ক্ষেত্রে বাধা সৃষ্টি করা উচিত না। একজনের উপর যদি অনেক দায়িত্ব থাকে তাহলে উনি কোন দায়িত্ব কোনটা আগে করবেন, এতে প্রায়োরিটি বেসিসে দায়িত্ব পালন করা এবং জনগণকে তাদের দোরগোড়ায় সেবা পৌঁছানো অসম্ভব হয়ে উঠবে। রাজনৈতিক আদর্শ বাস্তবায়নে মনোযোগ দিলে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মনে করেন তিনি। নন পার্টিজান অ্যাট দ্য সেম টাইম প্রশাসনিক দক্ষতা মূল্যায়ন করে। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। ঢাকার কেরানীগঞ্জের বাবুবাজার এলাকায় একটি ভবনে আগুন লেগেছে। ভোর 5:30টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের 15টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিস জানায়, জমেলা টাওয়ার নামে 12 তলা ওই ভবনের নিচতলা আগুন লাগে। খবর পেয়ে কেরানীগঞ্জ সদরঘাট ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের খবর পাওয়া যায়নি।
দেড় বছর ধরে বন্ধ বাগেরহাট পৌরসভার সড়ক নির্মাণ কাজ। এতে দৈনন্দিন যাতায়াত সহ বাসা বাড়ির মালামাল পরিবহনের চরম ভোগান্তিতে পৌরবাসী। পর্যায়ক্রমে সব রাস্তার কাজ শেষ করা হবে বলছেন পৌর প্রশাসক। বাগেরহাট প্রতিনিধি SM শামসুর রহমানের তথ্যচিত্র আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। প্রথম শ্রেণীতে উন্নীত হওয়ার ৩৫ বছর পেরিয়ে গেলেও বাগেরহাট পৌরসভার রাস্তাঘাট আছে আগের মতোই। কোথাও সরু মাটির রাস্তা আর কোথাও খানাখন্দে ভরে গেছে পুরো সড়ক। গেল বছরের মাঝামাঝি 5টি প্যাকেজে পৌরসভার এসব রাস্তা নির্মাণ কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান। মাপজোক শেষে রাস্তার দুপাশে ইটের গাঁথুনি দিয়ে বন্ধ হয়ে যায় নির্মাণ কাজ। প্রায় 1.5 বছর পেরিয়ে গেলেও নেই কাজের কোনো অগ্রগতি। মাটির সরু রাস্তায় বাসাবাড়ির নির্মাণ সামগ্রী পরিবহনে চরম ভোগান্তিতে এলাকাবাসী। দৈনন্দিন যাতায়াতেও নেই ভোগান্তির শেষ। পৌরসভার ভিতর থাকেই কিন্তু আমরা বের হইতে পারি না, মাজা পর্যন্ত জল হয়ে যায়। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অসুস্থ মানুষ আমরা হাসপাতাল নিতে পারি না। রাস্তাটার কাজ শুরু হয়েছিল কিন্তু মাঝখানে বন্ধ হয়ে যাওয়ার কারণে অসুবিধা হচ্ছে। পৌরসভার মধ্যে থাকা সত্ত্বেও এখানকার রাস্তা ঠিক মতন সুন্দর করে তৈরি করা হয়নি। আমাদের এই রাস্তাটা একটু দয়া করে ঠিক করে দিতে আমরা অনেক উপকৃত হইতাম। এদিকে পর্যায়ক্রমে পুনরায় রাস্তাগুলোর কাজ শুরু হবে বলছেন পৌরসভার এই কর্মকর্তা। পূর্বের যদি কোনো কাজ বন্ধ হয়ে থাকে সেগুলোর ব্যাপারে আমরা খোঁজ খবর নিয়ে স্থানীয় সরকার বিভাগের যে কমিটি করে দেওয়া আছে সেটার মাধ্যমে আমরা এই কাজগুলো এগিয়ে নিয়ে যেতে পারি। ভোগান্তি নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে সরকার, এমনটাই আশা পৌরবাসীর। সাকিব আল হাসান, RTV। ৭১-এর এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর কবলমুক্ত হয়ে রেডিও পাকিস্তান কেন্দ্রে চালু হয় স্বাধীন বাংলা বেতার স্টুডিও। সংবাদ বুলেটিনে আসে ঘন ঘন পরিবর্তন। ঢাকা ছাড়া বাংলাদেশের প্রতিটি জেলায় শত্রুমুক্ত হওয়ার খবর প্রতি মুহূর্তে প্রচারিত হতে থাকে। এদিন পাকিস্তানকে রক্ষায় মরিয়া যুক্তরাষ্ট্র ও চীনের কূটনৈতিক শেষ চেষ্টা ব্যর্থ করে দেয় সোভিয়েত ইউনিয়ন। জাতিসংঘে ভেটোর পাশাপাশি মার্কিন ৭ম নৌবহরে বিপরীতে বঙ্গোপসাগরের উদ্দেশ্যে যাত্রা করে সোভিয়েত ইউনিয়নের ৮ম নৌবহর, যে কারণে মার্কিন রণতরী তাদের গতিপথ পরিবর্তন করে। ইতিহাসের উত্তাল সেই সময়ের বীরত্ব গাথার কথা জানাচ্ছেন মোহাম্মদ সায়েম। মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর যৌথ অভিযানে ঢাকা ছাড়া দেশের সব জেলায় আত্মসমর্পণে বাধ্য হয় হানাদাররা। বাঁধভাঙা উল্লাসে সড়কে নেমে পড়ে মুক্তিকামী মানুষের ঢল। হানাদারদের চারিদিক থেকে ঢাকাকে ঘিরে ফেলে যৌথ বাহিনী, যা ঘন ঘন প্রচার করতে থাকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। 13 তারিখে অলরেডি পাকিস্তান আর্মি তারা ক্লোজ করা শুরু করেছে ঢাকার উদ্দেশ্যে। অনেক জায়গায় তারা অ্যাম্বুশড হচ্ছে এবং ধরা পড়ছে এবং মারা পড়ছে। দ্য ওয়ার ওয়াজ অলরেডি ওভার বাই দেন। এখন পাকিস্তানিরা পালাবে কোথায়, কোথায় সংঘবদ্ধ হবে হয়ে সারেন্ডারের একটা কথাবার্তা চলছে, কোথায় করবে, কিভাবে তারা যান বাঁচাবে। এদিন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাকিস্তানকে রক্ষায় মার্কিন চীনের যুদ্ধবিরতি প্রস্তাবে ভেটোর পাশাপাশি মার্কিন ৭ম নৌবহরের বিপরীতে বঙ্গোপসাগরের উদ্দেশ্যে যাত্রা করে সোভিয়েত ইউনিয়নের ৮ম নৌবহর। এর মধ্যে কিন্তু রাজাকাররা, আল বদররা, আল শামস, ওরা কিন্তু তাদের কর্মকাণ্ড চালিয়ে গেছে। কিন্তু ভাবতেও পারি নাই যে 14 তারিখে তারা একটা অঘটন ঘটিয়ে দেবে, বুদ্ধিজীবীদের মেরে ফেলবে, শিক্ষিত মানুষদের মেরে ফেলবে। পরাজয় নিশ্চিত দেখে এদেশেরই আলো বাতাসে বেড়ে ওঠা পাকিস্তানি বাহিনীর দোসর রাজাকার আল বদর আল শামস বাহিনী জাতিকে মেধাশূন্য করতে শিক্ষক, সাংবাদিক, বিজ্ঞানী, চিকিৎসক সহ বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ডের ঘৃণ্য পরিকল্পনা করে। মোহাম্মদ সায়েম, RTV, ঢাকা। দেশের বিভিন্ন জেলায় জেঁকে বসেছে শীত। তীব্র ঠান্ডায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন উত্তরের বাসিন্দারা। কুড়িগ্রামের তাপমাত্রা কিছুটা বাড়লেও কমেনি শীতের দাপট। পঞ্চগড়ে সকাল থেকে বইছে মৃদু শীতপ্রবাহ। ভোর 6টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.3 ডিগ্রি সেলসিয়াস। এদিকে উত্তরের হিমেল বাতাসের কারণে শীতের প্রকোপ বেড়েছে দিনাজপুরের হিলিতেও। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন। ভোগান্তিতে পড়েছেন দিনমজুর, ছিন্নমূল ও নদী পাড়ের মানুষরা। লক্ষ্মীপুর জেলা নির্বাচন কার্যালয়ের নিচতলার স্টোর রুমে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে এক দুর্বৃত্ত। সিসিটিভির ফুটেজে দেখা যায় মাস্ক পরিহিত যুবক দেওয়াল টপকে কার্যালয়ে ঢুকে এবং বের হয়। ভোররাত 4টার দিকে এ ঘটনা ঘটে। সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফারুক হোসেন জানান, মাস্ক পরিহিত এক যুবক জানালা দিয়ে পেট্রোল ঢেলে আগুন দেয়। ভেতরে দারোয়ান হামিম ঘুমিয়েছিল। খুব দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হলেও
পুড়ে যায় কিছু নথিপত্র। এদিকে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে 3 রাস্তার মোড়ে পরপর 2টি বিকট বিস্ফোরণ ঘটানো হয়, তবে ঘটনায় কেউ হতাহত হয়নি। পূর্বাঞ্চলে 45,000 ধারণ ক্ষমতা সম্পন্ন ক্রিকেট স্টেডিয়াম ও 50,000 ধারণ ক্ষমতা সম্পন্ন ফুটবল স্টেডিয়াম বানানোর উদ্যোগ নিয়েছে সরকার। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় জানিয়েছে, ক্রিকেট ও ফুটবলের উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। সেই লক্ষ্যকে সামনে রেখে পূর্বাঞ্চলে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ফুটবল স্টেডিয়াম নির্মাণের জন্য 100 একর জমি বরাদ্দের বিষয়ে ভূমি মন্ত্রণালয়ে ইতিমধ্যেই চিঠি পাঠানো হয়েছে। জমি বরাদ্দের প্রক্রিয়া এগিয়ে চলেছে। নতুন স্টেডিয়াম শুধু আন্তর্জাতিক ম্যাচ আয়োজনেই সক্ষম হবে না, এতে আধুনিক ট্রেনিং সেন্টার, মিডিয়া হাব, ভিআইপি গ্যালারি, খেলোয়াড়দের আবাসন এবং অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থাও থাকবে। সকালের সংবাদ এ পর্যন্ত। মধ্যাহ্নের সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।